আমি প্রচুর এরকম ব্লগারদের ফলো করি, তাদের ট্রোলস ফলো করি। আমার অ্যালগোরিদমটা প্রচুর নিব্বা নিব্বিদের তে ভরা। আমি আবার ওদেরকে পাঠিয়েওছি যখন আমরা রিহার্সাল করছিলাম। তো আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। নিব্বা নিব্বি মানে তো তারা যেগুলো যেই ধরনের কন্টেন্ট আমরা ইউজুয়ালি দেখে থাকি, আমার না ওদের কনফিডেন্সটা খুব ভালো লাগে। আমার খুব মনে হয় যে এই কনফিডেন্সটা আমার থাকলে আমি লাইফে অনেক কিছু করতে পারতাম। তো ফাইনালি পারোর চরিত্রটা থ্রু দিয়ে যে নিব্বি পোর্ট্রে করতে পেরেছি এবং সেই পারোর মধ্যেও ঠিক সেই নিব্বির কনফিডেন্সটাই রয়েছে, আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক আই গট ভেরি ইন্সপায়ার্ড। এবং তোমার ক্ষেত্রে কখনো সেই ভয়টা লেগেছিল, সেই যদি ওই নিব্বার ওই শ্বাসটা যদি আসে, একটা অদ্ভুত একটা সাজে থাকে না তারা? না, রাদার আমি খুবই মজা পেয়েছিলাম যে এরকম একটা অন্য কিছু করতে পারবো। আমি সবসময় চেষ্টা করি যে আমার চরিত্রগুলোতে অন্যরকম কি করা যায়, অন্যরকম কি হয়, তো বোর হয়ে যায় আর কি একটা চরিত্র করা আবার সেম লুক সেম চুল। তো এটার জন্য আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম যে কিরকম লুক হবে। আর গল্পটা আমি যেহেতু অনেক আগে শুনেছি তথাদার কাছ থেকে, তথাদার বাড়িতে অনেকদিন আগে আড্ডা মারতে মারতে এই গল্পটা শুনেছিলাম, নামটা তখনও ঠিক হয়নি। বাট যখন আমি জানলাম যে এটার নাম নিব্বা নিব্বি, আমি খুবই মজা পেয়েছি। এবং পার্সোনালি অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমি এই ছবিটা নাও করতাম, আমি জাস্ট নামটার জন্য দেখি। আচ্ছা, একটা কথা বলো, যে কোনো স্ক্রিপ্ট যখন তোমাদের কাছে আসে, আজও কোন বিষয়গুলো মাথায় রাখো? কিন্তু তুমি অনেক বছর ধরে কাজ করছো, তো এখন কি কোনো কোনো বিষয় থাকে যে এই বিষয়গুলো সামনে থাকলেই তোমাদের সেই মানে অ্যাট্রাকটিভ সেই জোনটা আসে? দেখো, স্ক্রিপ্টে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় যে সবসময় আমাদের যেরকম নিজের পার্সোনালিটির মধ্যে প্রচুর লেয়ার্স থাকে, তো ঠিক সেরকম ভাবেই যখন আমরা অভিনয়টাকে চুজ করেছি, তার মানে কি না, নিজেকে বিভিন্নভাবে আইডেন্টিফাই, নিজেকে বিভিন্নভাবে আমরা ডিফাইন করতে চাই। তাই সবসময় অ্যাটলিস্ট আমি যেটা মনে করি, কোনো চরিত্র কিভাবে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবো, নিজেকে কিভাবে এক্সপ্লোর করতে পারবো এবং নিজেকে কতটা বেটার চিনতে পারছি। আর অফকোর্স যদি না আমি চরিত্রটা বা স্ক্রিপ্টটায় সবসময় যে হতেই পারে যে আমি চরিত্রটার সাথে অ্যাগ্রি করছি, সেটা তো নাও হতে পারে, কিন্তু ডিরেক্টরের ভিশনের সাথে অ্যাগ্রি করাটা এবং সেম বোটে থাকাটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না সেটা হচ্ছে, কোনো চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারবো না। এবং নিজে কনভিন্সড না হলে, নিজে ইন্টারেস্টেড না হলে সেটা ক্যামেরায় ফোটানো সম্ভব নয়। কারণ ক্যামেরা না খুব চালাক, সবটা বুঝতে পারে, সবটা দেখতে পারে। আমরা কিন্তু যত ভালো বন্ধু, তত ভালো বন্ধুও। তুমি নিজে তোমার ক্রাফটের প্রতি অনেস্ট থাকো, ক্যামেরা তোমার অনেস্টি দেখবে। তুমি একটু চিটিং করার চেষ্টা করো, ক্যামেরা সেটাও দেখবে। তোমার ক্ষেত্রে এই সেম প্রশ্ন নিয়ে আসছে। আমার ক্ষেত্রে দেখো, বেগার্স ক্যানট বি চুজেস। আমার কাছে যা স্ক্রিপ্ট আসে আমি সবাইকেই হ্যাঁ বলি, কারণ আমি না বলতে পারি না, কাউকেই না বলতে পারি না, আমার স্বভাবে নেই, স্বভাব বিরুদ্ধ। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যেটা আমাকে আকৃষ্ট করে হচ্ছে ডিরেক্টর, তার ভিশন, সে কিভাবে ছবিটা দেখছে, সে কিভাবে আমার চরিত্রটা দেখছে, এবং সেইটা ফার্স্ট। এবং তারপরে যেটা আমাকে ইন্ট্রিগ করে হচ্ছে আমার সাথে কারা আছে, তাদের সাথে একটা বন্ডিং হওয়া, বন্ধুত্ব হওয়া খুবই জরুরি। আর সেক্ষেত্রে আমি খুবই লাকি যে এই ছবিটা আমি সৌরসেনের সাথে করতে পেরেছি। কারণ আমাদের টেকনিক্যালি আমাদের বাংলা প্রথম বাংলা ছবির ডেবিউ সেম ফিল্ম, যদিও আমাদের একসাথে কোনো সিন ছিল না সেই ছবিটাতে। অনিক দত্তের মেঘনাথ বধ রহস্য দিয়ে আমাদের ক্যারিয়ার শুরু 10 বছর আগে, 2016 সালে শুরু হয়েছিল। আমাদের 10 বছর লাগলো। 10 বছর লাগলো ঘুরে একসাথে কাজ করতে। কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। মানে আমি এটা ওকে পার্সোনালিও বলেছি এবং আমি অন ক্যামেরাও বলতে পারি যে শি ইজ দ্য বেস্ট কো অ্যাক্টর, বেস্ট হিরোইন আই ওয়ার্ক। থ্যাংক ইউ। না, এটা সত্যি আগে বলেছে আমার, এখানে এটা ফেক নয়, এটা বুঝতে পেরেছি। এই চেঞ্জেস দেখতে পেলে একে অপরের মধ্যে অভিনেতা অ্যাজ অ্যান অ্যাক্টর, আমরা তখন খুব কম ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছিলাম, বা ওর সম্পূর্ণ আলাদা আলাদা দিনের শুটিং থাকতো, আমার অন্য দিনের শুটিং থাকতো। বাট আই থিঙ্ক ঋষভের যা যা কাজ দেখেছি আর যা যা স্নিপেটস দেখেছি, ওর যেরকম নিজে বলছিল একটু আগে, যে ও সবসময় চেষ্টা করে নিজের লুক নিয়ে খুব খেলতে, যাতে কোনো চরিত্র সিমিলার না লাগে। একাডেমিতে রিসেন্টলি মুক্তি পাওয়া একাডেমি অফ ফাইন আর্টসে ওর কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছে, এবং এখনো ওর অনেক অনেক নতুন নতুন কাজ আসছে। এই যে আমি ওকে বলেছি, তোকে দাঁড়িয়ে রেখে একটা সম্পূর্ণ আলাদা মানুষ লাগে, তোকে এই চুলটা একটা সম্পূর্ণ আলাদা মানুষ লাগে। একজন অ্যাক্টরের কাজটাই তো নিজেকে রিইনভেন্ট করা, এন্ড দ্যাট ফ্যাক্ট দ্যাট ও সত্যি সেটা মানে চরিত্রের প্রতি একটা চরিত্রকে প্রেজেন্ট করা তো অফকোর্স, কিন্তু তাছাড়া নিজের ফিজিক্যালি নিজেকে বদলানো, শেপ শিফটিং যেটাকে আমরা বলি, সেটাও খুব মন দিয়ে করে। ভালো লাগে। আমার মনে হয় মানে শুনছে চুপচাপ। হ্যাঁ, এটা আর ওটা একটা প্লাস পয়েন্ট ওর। থ্রু আউট দ্য শুট আমি তো কনস্ট্যান্ট, তোমরা সকলে জানো আমি কতটা কথা বলি, ও শুনতো। এই শোনার মানুষটা খুব দরকার।
না, আমার মনে হয় যে সৌরসেনীকে আমি যখন প্রথমে মেঘনাথ বধ রহস্যের সময় দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে ও দুর্দান্ত একজন অভিনেত্রী, এবং ও কতটা ভালো সেটাও নিজে জানেন, এবং খুব ভালো যে নিজে জানে না, নিজে জানলে বিপদ হয়ে যেতে পারে, এই যে ও নিজে জানে না। এবং এই কাজটা করতে গিয়ে আমি বলবো যে শুধু একজন কো অ্যাক্টর হিসেবে না, একজন দর্শক হিসেবে আমি সৌরসেনীর ফ্যান হয়ে গেলাম, কারণ ও যে এতটা ভালো অভিনেত্রী সেটা আমাকেও চমকে দিয়েছে। তো আমি যতটা ভালো ভাবতাম ওর তার থেকে অনেক অনেক বেশি ভালো। স্পেশালি এই চরিত্রটা ভীষণই একটা, কি বলবো, বাইরে থেকে হয়তো দেখলে মনে হবে খুবই অথার ব্যাগ, অনেক সাজানো, অনেক কিছু আছে, কিন্তু ভেতর ভেতর আমি জানি এর জন্য কতটা পরিশ্রম, মানসিক পরিশ্রম লাগে পারোর মতন একটা চরিত্র করতে গিয়ে। এবং আমরা যেইভাবে যেই টাইট শিডিউলে বাংলায় কাজ করি, সেখানে ওই রকম একটা প্রস্থেটিক নিয়ে টানা 11-12 দিন শুট করে যাওয়া, ইটস নট ইজি। এবং পুরো থ্রু আউট ওর চরিত্রটার মধ্যে অনেক অনেক গ্রাফ, অনেক উতার চড়াও ছিল, এবং সেটাকেও কিভাবে পোর্ট্রে করেছে আমি জানি না। আমি কারণ পারতাম না। ও আমার ব্যাকবোন ছিল, সত্যি কথা, হ্যান্ডস ডাউন হি ওয়াজ মাই ব্যাকবোন থ্রু আউট দ্য এন্টায়ার। when you're playing a role for pregnant women, সেখানে কিন্তু অনেকটা নিজেকে আরো প্রস্থেটিক লুক থাকে, অনেকটা নিজেকে কিভাবে তৈরি করেছে, কিভাবে প্র্যাকটিস করেছে, এবং কিভাবে পুরো বিষয়টার মধ্যে নিজেকে ইনগ্রেন করেছে। আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র নিজের একটা কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। এখানে প্রেগনেন্সিটা আমার মনে হয় পারোর আইডেন্টিটির একটা পার্ট, কিন্তু সেটা কোনোভাবেই পারোর সাহস, পারোর অ্যাটিটিউড বা পারোর ইন্ডিভিজুয়ালিটি, পারোর জীবন দর্শনকে কোনোভাবেই অ্যাফেক্ট করে না। সেটা রিমেন্স দ্য সেম। প্রেগনেন্সি ইজ জাস্ট আ পার্ট অফ দি আইডেন্টিটি। এবার তুমি প্রস্তুতির কথা যদি বলো, যখন রিহার্সালের কদিন আগে থেকেই আমরা একটা সিলিকনের একটা প্রস্থেটিক পাওয়া যেত, যেটা ভেলক্রোর সাথে মানে অ্যাটাচড, ওটা বেশ কষ্টের ছিল। ওটা পরে এমনি রিহার্সালে যেতাম, ওটা পরেই আমি যেতাম। মানে এরকমও হয়েছে যে ও আমার বলছে, কিরে তুই খুলবি না, এভাবেই যাবি? বন্ধুদের বাড়ি আড্ডা মারতে ওটা পরেই যেতাম, যাতে দোকানে চলে গেছে ওইভাবে, দোকানের লোক ভয় পেয়ে গেছে, পাড়ার দোকানে। পাড়ার দোকানে লোকেরা জানে, এখন আর কেউ অবাক হওয়াটা লোকে বন্ধ করে দিয়েছে। তো হ্যাঁ, অফকোর্স গরমের মধ্যে শুটিং করছি, কলকাতার যেরকম ক্লাইমেট, বাট ইটস ওকে, আই সাইন্ড আপ ফর ইট। তাই কমপ্লেন করার তো কোনো জায়গা নেই। পরে আরেকটা অন্য প্রস্থেটিক আসে, সেটারও আবার একটু অন্য ধরনের, কিন্তু সব মিলিয়ে হয়ে গেছে। এবার একটা ভীষণ ভালো টিম, তো সবাই নিজেদের মতো করে হেল্প করেছেন। আর কাজটা জাস্ট ওই কাজ করতে হয় বলে করা নয়, কাজটা যে সকলেই ভালোবেসে অত্যন্ত একাগ্রতার সাথে এবং অত্যন্ত প্যাশনের সাথে করেছে, তাই ওটা হয়ে যায়। তখন আর কমপ্লেন করার ইচ্ছেটাও হয় না, মনে হয় আরো ভালো করে কাজটা করি। আর অফকোর্স মাই নেভা, মাই ব্যাকবোন ওয়াজ দেয়ার। এটা থেকে ঋষভ পাচ্ছে মানে কমপ্লিমেন্ট যে ভরে আমি এটা ওকে বলেছি দ্যাট হি ইজ, আমি এতজন অ্যাক্টরদের সাথে কাজ করছি, ঋষভ as my hero I think I'm the most comfortable around him. I'm the most comfortable around him. একদম শেষ করবো, কবে আসছে একটু আরেকবার জানিয়ে দাও দর্শক। এবার তুই বল, আমি সব কটা বলি। আপনার সঙ্গে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় রয়েছে, কিন্তু মানে পোস্টে যতটুকু বোঝা যাচ্ছে। আর 14ই অগস্ট জি5 বাংলায় আসছে নিব্বা নিব্বি, প্রথম ডিজিটাল ফিল্ম জি5-এ যেটা আসছে। এবং এটা শুধু নিব্বা নিব্বি যারা তারা দেখবেন না, সবাই দেখতে পারবেন, সবাই খুব এনজয় করবেন। এবং আমি শিওর যে অনেকে হয়তো ভাবছেন যে বাবা মারা, কাকু কাকিমারা দেখতে পারবেন না, একদমই নয়, তারা সব থেকে বেশি এনজয় করবেন। কারণ শুধু আমরাই নই, এই ছবিতে আরো দারুণ দারুণ অভিনেতারা আছেন, শঙ্করদা আছেন, জয়দা আছেন, শান্তিদা আছে, দেবপ্রসাদদা আছে, দেবাশিস, সন্দীপদা, খুব ভালো একটা কাস্ট। এবং এই ছবিটার মধ্যে লুকোনো অনেকগুলো কথা আছে, যেটা এই সময় দাঁড়িয়ে সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। আমার মনে হয় সেইটা মানুষের কাছে পৌঁছানো দরকার। কিন্তু তার বাইরে গিয়ে একটা প্রচন্ড এন্টারটেইনিং ছবি, ফার্স্ট টু লাস্ট। একদম ওই আমি যেরকম গাড়ি স্পিডে চালিয়েছি একদম হট সিটে, ওরকম হট সিটে বসে দেখা ছবি, রোলার কোস্টার ছবি। আপনার 14ই অগস্ট, 13ই অগস্ট অ্যাকচুয়ালি রাত 12টায় জি5 বাংলায় আসছে নিব্বা।